1998 সালের মে মাস। রাজস্থানের একটা প্রত্যন্ত জায়গা পোখরান। মাটির প্রায় 200 মিটার নিচে বসে রয়েছেন একদল মানুষ, সারা পৃথিবীর থেকে লুকিয়ে। এমনকি তাদের নিজের পরিবারও জানে না তারা এখন ঠিক কোথায় আছেন। তাদের মধ্যে একজনের নেমপ্লেটে রেখা মেজর জেনারেল পৃথ্বীরাজ। সেদিনই মাটির নিচে প্রস্তুতি চলছিল ভারতের অন্যতম বড় সিক্রেট অপারেশনের। তবে এই অপারেশনের প্রত্যেকটা ধাপ তৈরি হয়েছিল এমন একটা সাজানো তথ্যের ওপর, যার সবটাই ছিল নকল। এখানে উপস্থিত সব মানুষের পরিচয় নকল, তাদের বেশভূষা নকল। এমনকি এই ঘটনার 11 বছর পর একজন ইনসাইডার দাবি করেছিলেন যে সেদিন নাকি দেশের সব মানুষকেও একটা মিথ্যে কথা বলা হয়েছিল। আর সব যদি নকল হয়েই থাকে, তাহলে কে এই মেজর জেনারেল পৃথ্বীরাজ, কি তার আসল পরিচয়? সেটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে অনেকটা পেছনে। 1945 সাল। হিরোশিমা আর নাগাসাকিতে দুটো অ্যাটম বোমা পড়ল, আর সেই সঙ্গে বদলে গেল পুরো পৃথিবীর ক্ষমতার ইকুয়েশন। পাওয়ার মানে এখন নিউক্লিয়ার পাওয়ার। ভারতের বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা সেদিনই বুঝেছিলেন ভারতকে এই রেসে থাকতেই হবে। 1962 সালে চীনের হাতে যুদ্ধে হার, আর ঠিক তার 2 বছর বাদে চীনের নিউক্লিয়ার টেস্ট। এই দুটো ঘটনাই ভারতের কাছে অ্যালার্ম বেল হয়ে উঠল। 1974 সালের 18ই মে পোখরানে মাটির নিচে ভারত প্রথমবার সফলভাবে নিউক্লিয়ার টেস্ট করলো। ভারত সরকার এটাকে বলেছিল পিসফুল নিউক্লিয়ার এক্সপ্লোশন, মানে এটা কোনো অস্ত্র তৈরির টেস্ট না, শান্তিপূর্ণ উদ্দেশ্যে করা শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট। কিন্তু আমেরিকা আর কানাডা এটা মানতে রাজি হলো না, কারণ এই টেস্টে যে প্লুটোনিয়াম ব্যবহার হয়েছিল সেটা তৈরি হয়েছিল সাইরাস নামের একটা রিঅ্যাক্টরে, যেটা কানাডা তৈরি করেছিল। আর এই রিঅ্যাক্টরে ব্যবহৃত হেভি ওয়াটার সাপ্লাই করেছিল আমেরিকা, শুধুমাত্র শান্তিপূর্ণ মানে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করার জন্য। আর ভারত সেই একই টেকনোলজি ব্যবহার করে বোমা টেস্ট করায়। আমেরিকা আর কানাডা এটাকে সরাসরি দেখলো বিশ্বাসভঙ্গ হিসেবে। ফলে আমেরিকা ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করল। নিউক্লিয়ার প্রযুক্তি এবং জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেল। আর শুধু তাই নয়, এই ঘটনার পরেই তৈরি হলো নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজি, একটা আন্তর্জাতিক জোট, যার একমাত্র কাজ ছিল ভারতের মতো কোনো দেশ যাতে আর কোনোভাবেই নিউক্লিয়ার টেস্টের উপাদান জোগাড় করতে না পারে সেটা দেখা। আর সবচেয়ে বড় কথা, ভারত তখন অফিসিয়ালি একটা নিউক্লিয়ার পাওয়ার হিসেবে ঘোষিত হতে পারেনি। কেন? কারণ 1968 সালের নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি অনুযায়ী বিশ্বের শুধুমাত্র 5টি দেশকে নিউক্লিয়ার পাওয়ার স্টেট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়: আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন এবং ফ্রান্স, যারা 1967 সালের 1 জানুয়ারির আগেই নিউক্লিয়ার টেস্ট করে ফেলেছিল। আর ভারত টেস্ট করেছিল এর 7 বছর পরে 1974 সালে। তাই আন্তর্জাতিক আইনের চোখে ভারত যতই সফলভাবে নিউক্লিয়ার টেস্ট করুক না কেন, ভারতকে কখনোই নিউক্লিয়ার ওয়েপন স্টেট হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব ছিল না। আর ভারত সরকার নিজেও তখন এই টেস্টকে অস্ত্র বলে দাবি করেনি, একে পিসফুল বলেছিল, একটাই ডিভাইস টেস্ট করেছিল। আর তারপরে আর কোনো টেস্ট বহু বছরেই হয়নি। ফলে নিজে থেকেও ভারত কখনো নিজেকে নিউক্লিয়ার ওয়েপন স্টেট হিসেবে ঘোষণা করেনি। একটা প্রমাণ যেটা পুরো বিশ্ব মানতে নারাজ ছিল, সেটাই ছিল 1974 সালের গল্প। 1995 সালে প্রধানমন্ত্রী নরসিমহা রাও আবার একবার চেষ্টা করলেন, কিন্তু এবার একটা ছোট ভুলের জন্য আমেরিকান স্যাটেলাইট সেটা ধরে ফেলল এবং ওয়াশিংটন থেকে ফোন এলো, চাপে পড়ে টেস্ট বাতিল করতে হলো। আর এই ব্যর্থতাটাই ছিল ভারতের জন্য সবচেয়ে বড় শিক্ষা, যা দেশকে একটা সফল নিউক্লিয়ার টেস্টিংয়ের দিকে এগিয়ে নিয়ে গেল। 1996 সালে মাত্র 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হলেন অটল বিহারী বাজপেয়ী। ক্ষমতায় এসেই তিনি ডিআরডিও আর ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জিকে একটা গোপন নির্দেশ দিলেন, প্রস্তুতি শুরু করো নিউক্লিয়ার টেস্টের। কিন্তু 13 দিনের মধ্যেই সরকার পড়ে গেল, আর সেই সঙ্গেই ধামাচাপা পড়ে গেল এই টেস্টিংয়ের ব্যাপারটা। মার্চ 1998 অটল বিহারী বাজপেয়ী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন। এবার আর তিনি সময় নষ্ট করলেন না। 8ই এপ্রিল 1998 একটা ছোট মিটিংয়ে দুজন মানুষকে ডাকা হলো। ডক্টর এপিজে আব্দুল কালাম, তৎকালীন ডিআরডিওর প্রধান,
আর ডক্টর আর চিদম্বরম অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান। আর এখান থেকেই শুরু হলো বাস্তবে থ্রিলারকেও হার মানানো একটা গোপন মিশনের প্রস্তুতি, যার সাফল্যের পুরোটাই নির্ভর করছিল কে কতটা নিখুঁতভাবে মিথ্যে বলতে পারে তার উপর। মিশনের ডিসিশন মেকিং সার্কেলে ছিলেন মাত্র হাতে গোনা কয়েকজন। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, ডিফেন্স মিনিস্টার জর্জ ফার্নান্ডেজ এবং চিফ সেক্রেটারি ব্রজেশ মিশ্রা। এমনকি মন্ত্রিসভার অনেক সিনিয়র মন্ত্রীও এই অপারেশনের ব্যাপারে কিচ্ছু জানতেন না। যেসব বিজ্ঞানীকে পোখরানে পাঠানো হচ্ছিল তারা বাড়িতে বলেছিলেন, একটা কনফারেন্সে যাচ্ছি দিল্লিতে, 20 দিন ফোনে পাওয়া যাবে না। তাদের বাবা মা, স্ত্রী, বন্ধুরা কেউই জানতেন না যে মানুষটা একটা সম্মেলনে যাচ্ছে বলে বেরিয়েছে সে আসলে একটা যুগান্তকারী পরীক্ষার অংশ হতে যাচ্ছে। মিশনে যোগ দেওয়া প্রত্যেক বিজ্ঞানীকে দেওয়া হয়েছিল একটা নতুন পরিচয়, আর্মির ইউনিফর্ম আর একটা কোড নেম। ডিআরডিও প্রধান ডক্টর এপিজে আব্দুল কালাম হয়ে গেলেন মেজর জেনারেল পৃথ্বীরাজ, ডক্টর আর চিদম্বরম হলেন মেজর জেনারেল নটরাজ। কারণ জয়সালমেরের সীমান্তে আর্মির চলাচল একটা রুটিন ব্যাপার, কিন্তু সেই জায়গায় যদি অনেক বিজ্ঞানীর গাড়ি দেখা যায় তাহলে সন্দেহ হতে পারে। আর এই মিশনের সাফল্য নির্ভর করছিল মন্ত্রগুপ্তির ওপর। আমেরিকা যদি একবারও খবর পেয়ে যেত তাহলে এই টেস্টিং ভেস্তে যেতে এক মুহূর্ত লাগতো না। আর এই প্রতারণার খেলা শুধু মানুষের ভেতরেই সীমাবদ্ধ ছিল না, মাটিতেও এই একই খেলা হয়েছিল। 58তম ইঞ্জিনিয়ারিং রেজিমেন্ট রাতের অন্ধকারে মাটির নিচে শ্যাফট খুঁড়ত। ভোর হবার আগেই সব মেশিন আবার সেই আগের জায়গায় আগের অ্যাঙ্গেলে রাখা হতো, যাতে সকালবেলা স্যাটেলাইট ছবি তুললে মনে হয় মাসের পর মাস এখানে কোনো কিছু বদল হয়ইনি। খোঁড়া বালি প্রাকৃতিক বালিয়াড়ির মতো করে সাজিয়ে রাখা হতো। টেস্টিংয়ের কাজে ব্যবহৃত কেবল সোজাসুজি সরল রেখায় না বসিয়ে বাতাসের গতি অনুযায়ী আঁকাবাঁকাভাবে বসানো হতো। কারণ 1995-এর সেই ভুল সরল রেখায় বসানো কেবল, যা আমেরিকা স্যাটেলাইটে তোলা ছবির মাধ্যমে দেখে নেয় এবং টেস্টিং আটকে দেয়, এই কথাটা তারা কোনোদিনও ভোলেননি। আর একটা কথা যেটা এখন লোকমুখে খুব ঘুরে বেড়ায়, বলা হয় জয়সালমেরের বাজারে কিছুদিনের জন্য পেঁয়াজ পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, কারণ রেডিয়েশন শুষে নেওয়ার জন্য নাকি হাজার হাজার কুইন্টাল পেঁয়াজ সেনার তরফ থেকে কিনে নেওয়া হয়েছিল। মুম্বাইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার অথবা বার্ক থেকে নিউক্লিয়ার ডিভাইসের কোর সাধারণ কাঠের বাক্সে প্যাক করে বিমানে জয়সালমের আনা হলো। তারপর সাধারণ আর্মি ট্রাকে করে পোখরানে পাঠানো হলো, কোনো ভারী নিরাপত্তার বহর ছাড়াই, যাতে চট করে কারোর নজরে না পড়ে। 11ই মে 1998 সব প্রস্তুতি শেষ। ঠিক এরকম সময়েই হঠাৎ করে প্রাকৃতিক বাধা এলো। বাতাসের দিক বদলে গেল পাশের খেতলাই গ্রামের দিকে। যদি কোনো ফাঁক থেকে রেডিয়েশন লিক করে তাহলে সেটা সোজা চলে যাবে গ্রামের দিকে। টেস্ট আটকে গেল, শুরু হলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। দুপুর প্রায় 3টে নাগাদ অবশেষে বাতাসের দিক বদলালো বিপরীত দিকে, আর এটাই ছিল সেই মুহূর্ত। আনুমানিক বিকেল 3:45, 11ই মে 1998। 3টি ডিভাইস একসাথে বিস্ফোরিত হলো মাটির নিচে। একটা থার্মোনিউক্লিয়ার ডিভাইস, একটা ফিশন ডিভাইস আর একটা সাবকিলোটন ডিভাইস। দিল্লিতে খবর পৌঁছলো। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে একটা ছোট্ট বিবৃতি পড়লেন। আজ বিকেল 3:45 ভারত পোখরান রেঞ্জে 3টি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা করেছে। Today at 15:45 hours, India conducted 3 underground nuclear tests in the Pokhran range. That there was no release of radioactivity into the atmosphere. I warmly congratulate the scientists and engineers who have carried out these successful tests. এই একটি বাক্য শুনেই গোটা পৃথিবী চমকে গেল। দুদিন পর 13ই মে আরও 2টি ডিভাইসের পরীক্ষা করা হলো। মোট 5টি, শক্তি 1 থেকে শক্তি 5। আমেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটির কাছে এটা ছিল একটা বিরাট ধাক্কা। পরে অনেকে একে বলেছিলেন 1 দশকের সবচেয়ে বড় ইন্টেলিজেন্স ব্যর্থতা। যুক্তরাষ্ট্র গ্লেন অ্যামেন্ডমেন্টের আওতায় ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করলো। জাপান সাহায্য বন্ধ করলো। জাতিসংঘের নিরাপত্তা কমিশন নিন্দা প্রস্তাব পাশ করলো। এদিকে ভারতে তখন উদযাপন চলছিল। রাস্তায় তেরঙ্গা উড়ছিল, মানুষ মিষ্টি বিতরণ করছিল।
এই পরীক্ষা আর শুধুমাত্র একটা অস্ত্রের পরীক্ষা হয়ে থাকলো না, এটা হয়ে উঠলো একটা দেশের আত্মবিশ্বাসের প্রতীক। কিন্তু এবার প্রশ্ন হলো, 1974 সালেও তো ভারত সফলভাবে এই পরীক্ষা করেছিল, তাহলে 1998 সালের এই নিউক্লিয়ার টেস্টটা আলাদা কেন? কেন এইবারেই ভারতকে সত্যিকারের একটা নিউক্লিয়ার পাওয়ার বলে ধরে নেওয়া হলো? এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, 1974 সালে ভারত মাত্র একটা ডিভাইস টেস্ট করেছিল, আর সেটাকেও পিসফুল বলে দাবি করেছিল। কিন্তু 1998 সালে 5টা আলাদা আলাদা ডিভাইস টেস্ট করলো। একটা থার্মোনিউক্লিয়ার ডিভাইস মানে হাইড্রোজেন বোমা, একটা ফিশন ডিভাইস, আর কয়েকটা ট্যাকটিক্যাল ডিভাইস। মানে ভারত এবার প্রমাণ করে দিল যে তাদের কাছে একটা সম্পূর্ণ ওয়েপন্স প্রোগ্রাম আছে, শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট নয়। দ্বিতীয়ত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইবার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরাসরি ঘোষণা করলেন ভারত এখন একটা নিউক্লিয়ার ওয়েপন স্টেট। 1974 সালে সরকার এই শব্দটা এড়িয়ে গিয়েছিল, এটাকে পিসফুল বলে চালিয়ে দিয়েছিল। এবার আর কোনো রাগঢাক ছিল না। তবে এখানে একটা কথা পরিষ্কার বলা দরকার, আন্তর্জাতিক আইন অনুযায়ী মানে সেই এনপিটি অনুযায়ী ভারতকে কিন্তু আজও আইনগতভাবে নিউক্লিয়ার ওয়েপন স্টেট বলে ধরা হয় না, কারণ সেই তালিকা তো 1967 সালেই বন্ধ হয়ে গেছে। কিন্তু বাস্তবে বিশ্বের কূটনৈতিক আর কৌশলগত মহলে 1998 সালের পর থেকে ভারতকে একটা ডিফ্যাক্টো নিউক্লিয়ার পাওয়ার স্টেট হিসেবে ধরা হয়। মানে আইনি স্বীকৃতি না থাকলেও বিশ্বের সবাই এটা মেনে নেয় যে ভারতের কাছে কার্যকর নিউক্লিয়ার অস্ত্র রয়েছে। এমনকি 2008 সালে আমেরিকার সঙ্গে সিভিল নিউক্লিয়ার চুক্তি আর এনএসজির বিশেষ ছাড়ের মাধ্যমে বিশ্ব কার্যত ভারতের এই নিউক্লিয়ার স্ট্যাটাস মেনেও নেয়, যদিও ভারত আজও এনপিটি স্বাক্ষর করেনি। তাহলে তফাৎটা এখানে। 1974 ছিল একটা প্রমাণ যেটা দুনিয়া অস্বীকার করেছিল, আর 1998 ছিল একটা ঘোষণা যেটা দুনিয়াকে মানতেই হয়েছিল। এরপর ভারত ঘোষণা করলো নো ফার্স্ট ইউজ নীতি, অর্থাৎ ভারত কোনোদিনও প্রথমে পারমাণবিক আক্রমণ করবে না। আর এর ঠিক 17 দিন পরে 28শে মে 1998 পাকিস্তানও সফলভাবে নিজেদের নিউক্লিয়ার টেস্ট করে ফেলল চাগাই পাহাড়ে। দক্ষিণ এশিয়া রাতারাতি হয়ে গেল দুটো পারমাণবিক শক্তিশালী দেশের প্রতিবেশী অঞ্চল। গল্পটা এখানেই শেষ হতে পারত, একটা সুন্দর দেশপ্রেমমূলক সমাপ্তি। কিন্তু থ্রিলারের আসল রহস্য তো এখনো বাকি। যেসব বিজ্ঞানী এই অপারেশনটাকে সফল করেছিলেন তাদের ভেতরেই একজন 11 বছর পরে নিজের হাতে গড়া এই অপারেশনটাকেই চ্যালেঞ্জ করে বসলেন। 2009 সাল ডক্টর কে সান্থানাম, যিনি পোখরানের টেস্ট সাইট পরিচালনা করেছিলেন, ডিআরডিওর একজন সিনিয়র বিজ্ঞানী, নিজেও পোখরানের সেই বাংকারে উপস্থিত ছিলেন, প্রকাশ্যে দাবি করলেন যে 11ই মে সেই থার্মোনিউক্লিয়ার ডিভাইস মানে সেই হাইড্রোজেন বোমা আসলে সম্পূর্ণ সফল হয়নি, সেটা ফিজল করেছিল, অর্থাৎ যতটা শক্তি নির্গত হওয়ার কথা ছিল ততটা হয়নি। সরকার বলেছিল থার্মোনিউক্লিয়ার ডিভাইসটির ইল্ড ছিল প্রায় 45 কিলোটন, কিন্তু ডক্টর কে সান্থানাম দাবি করলেন প্রকৃত ইল্ড ছিল 25 কিলোটনের মধ্যে। তবে ডক্টর এপিজে আব্দুল কালাম এই দাবিকে সরাসরি অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন পরীক্ষাটি সম্পূর্ণ সফল হয়েছে। ভারতের প্রাক্তন সেনাপ্রধানও বলেছিলেন এত বছর পরে এই ধরনের প্রশ্ন তোলা বিস্ময়কর। এই বিতর্ক আজও পুরোপুরি মেটেনি। এটা এমন একটা প্রশ্ন যার উত্তর শুধুমাত্র সরকারি নথির ভেতরেই বন্দী আছে, আর সাধারণ মানুষ সেটা শুধু অনুমান করতেই পারে। তাহলে অপারেশন শক্তির আসল গল্পটা কি? না, এটা শুধুমাত্র একটা পারমাণবিক অস্ত্র পরীক্ষার গল্প নয়, এটা একদল মানুষের গল্প যারা নিজেদের পরিবারকে মিথ্যে বলেছিলেন, নিজেদের পরিচয় বদলে ফেলেছিলেন, রাতের অন্ধকারে বালির নিচে নিজের দেশের জয় নিশ্চিত করেছিলেন, যাতে কোনোদিনও কেউ তাদের দেশকে দুর্বল ভাবতে না পারে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস মানে শুধু সংখ্যা আর তারিখ নয়, ইতিহাস মানে মানুষ, তাদের সংকল্প, তাদের ভয় আর তাদের করে যাওয়া কাজ। অপারেশন শক্তি ভারতকে বিশ্বের ষষ্ঠ পারমাণবিক শক্তিধর দেশ বানিয়েছিল, কিন্তু তার চেয়েও বড় কথা এটা প্রমাণ করেছিল গোপনীয়তা আর সংকল্প একসাথে থাকলে পৃথিবীর যে কোনো দেশ বিশ্বের শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থার চোখে ধুলো দিয়েও একটা মিশন সাকসেসফুলি কমপ্লিট করতে পারে। যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর এরকম থ্রিলিং ঘটনা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই থ্রিলার বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।